দামেস্কে ইসরায়েলি হামলা সার্বভৌমত্বের ওপর আঘাত, প্রতিরক্ষার জন্য প্রস্তুত সিরিয়া, হুঁশিয়ারি প্রেসিডেন্ট সারার। দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষার প্রত্যয়। ইরাকের পূর্বাঞ্চলে সুপারমার্কেটে ভয়াবহ আগুন, অন্তত ৬০ জনের মৃত্যু, আহত বহু মানুষ। কারণ জানতে তদন্তের নির্দেশ প্রাদেশিক সরকারের। গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলি হামলা, একদিনে নিহত ৯৩। যুদ্ধবিরতির আলোচনায় নেই অগ্রগতি, নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা বহাল আইসিসির। ইরানের হামলায় কাবু হয়ে যুক্তরাষ্ট্রের কাঁধে ভর করে ইসরায়েল, মন্তব্য খামেনির। তেহরানকে ইউরোপের আলটিমেটাম, দ্রুত পরমাণু চুক্তি না হলে আবারও নিষেধাজ্ঞার হুমকি। এবং মিয়ানমারের রাখাইনে জান্তার ঘাঁটি ঘিরে ফেলেছে আরাকান আর্মি, শানে পাল্টা অভিযানে সাফল্য সেনাদের। নির্বাচনের আগে জান্তা সমর্থিত দলগুলোর পাশে চীন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। ইসরায়েলের হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধকে ভয় পায় না সিরীয়রা। দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সিরিয়ার বর্তমান সরকার প্রস্তুত বলেও জানান শারা। দেশটিতে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘাতে এখন পর্যন্ত ৩৫০ জনের বেশি নিহত হয়েছে। সংঘাত দ্রুত বন্ধ হবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার হঠাৎ ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে সিরিয়ার রাজধানী দামেস্ক। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিরিয়া টিভির সরাসরি সংবাদ সম্প্রচারের সময় ধরা পড়ে এই দৃশ্য। হামলায় ক্ষতিগ্রস্ত হয় সামরিক সদর দফতর, এমনকি প্রেসিডেন্ট প্রাসাদের পাশেও বোমা ফেলা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সুয়েদার দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতেই সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে হামলার দাবি তেল আবিবের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, তারা দ্রুজ সম্প্রদায়ের লোকজনকে রক্ষার চেষ্টা করছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এই হামলাকে দেশটির সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে ক্ষোভ প্রকাশ করেন। এক টেলিভিশন ভাষণে শারা জানান, তিনি যুদ্ধে জড়াতে চান না, তবে প্রতিরক্ষার জন্য সবসময় প্রস্তুত আছে তার সরকার। এই সময় তিনি আরো জানান, দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা সিরিয়ার বর্তমান সরকারের মূল লক্ষ্য। সিরিয়ার জনগণের স্বার্থকে আমরা যুদ্ধ সংঘাতের চেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছি। তাই এই মুহূর্তে দেশের ঐক্য এবং জনগণের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ জাতীয় স্বার্থের ভিত্তিতে একটি সচেতন সিদ্ধান্ত নেয়াই আমাদের দায়িত্ব। আমি জোর দিয়ে বলতে চাই, এই সিদ্ধান্ত আমাদের জাতীয় ঐক্যের প্রতি সম্মান রেখে নেওয়া হয়েছে, যেন দেশ কোনো বৃহৎ পরিসরের যুদ্ধে জড়িয়ে না পড়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার গোলান মালভূমির মোজদাল শামস এলাকার কাছে সিরিয়া সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে ইসরায়েলি সেনাবাহিনীর ৫টি গাড়ি। এর আগে বুধবার সামরিক বাধা উপেক্ষা করে ইসরায়েল থেকে শত শত দ্রুজ জনগণ সীমান্ত পেরিয়ে ঢুকে যায় সিরিয়ায়, কেউ পায়ে হেঁটে, কেউ বা গাড়িতে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জানায়, তারা সক্রিয়ভাবে সংকট নিরসনে কাজ করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, সিরিয়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষই কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপে একমত হয়েছে। ইরান বা হিজবুল্লাহ যেন এই সংকটের সুযোগ নিতে না পারে সেই শঙ্কা জানিয়েছে হোয়াইট হাউস। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরাকের পূর্বাঞ্চলীয় কুট শহরে একটি সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশু সহ অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ১১ জন। পুড়ে ছাই হয়ে গেছে গোটা মার্কেট। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়। বৃহস্পতিবার ভোরের আলোয় শুরু হয় উদ্ধার কাজ। একে একে বের করা হয় মরদেহ। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে। শহরটির স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত অর্ধশতাধিক মরদেহ শনাক্ত করা হয়েছে। একজনের মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তদন্ত চলছে, তবে এখনো আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাদেশিক গভর্নর জানান, প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করা হবে ৪৮ ঘন্টার মধ্যে। ভবন মালিক ও শপিং মল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরাকের কুর্দিস্তানে তৃতীয় দিনের মতো তেল ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবারের হামলায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে দুটি প্রধান তেল ক্ষেত্রের।
নরওয়ের কোম্পানি DNO পরিচালিত তাওকে ও পেশকাবির তেলক্ষেত্রে বোমাবাহী ড্রোন হামলার পর উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়। যদিও হতাহতের খবর নেই, তবে হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কুর্দিস্তানের সন্ত্রাস বিরোধী ইউনিট। হামলার কারণ অনুসন্ধান চলছে বলে জানিয়েছে DNO। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক হান্ট অয়েল পরিচালিত আরও একটি তেলক্ষেত্রেও হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে ইরানপন্থী মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকা থেকে হামলা চালানো হয়েছে। গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা চলছেই। এবার খাবারের সন্ধানে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে দখলদার বাহিনী। একদিনেই প্রাণ গেছে 93 জনের। হামাসের অভিযোগ, গাজা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো আলোচনাই হচ্ছে না। এদিকে নেতানিয়াহু ও সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজায় ত্রাণের লাইনে দাঁড়ানো মানুষদের ওপর ইসরায়েলি হামলা চলছে। এবার খাবারের সন্ধানে থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে দখলদাররা। গুলিবিদ্ধ, শ্বাসরোধ ও হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলি হামলা জোরদার হলেও নেই যুদ্ধ বন্ধের কোনো দৃশ্যমান অগ্রগতি। হামাস জানিয়েছে, উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তারা পায়নি, যার কারণে যুদ্ধবিরতির আলোচনায় কোনো বাস্তব অগ্রগতি হয়নি। গাজায় দীর্ঘস্থায়ী সেনা উপস্থিতি ধরে রাখতে ইসরায়েল সময় নষ্ট করছে বলেও অভিযোগ সংগঠনটির। এদিকে দোহায় যুদ্ধবিরতির আলোচনা চলমান আছে বলে জানিয়েছে কাতার, তবে আলোচনায় এখনো কোনো সময়সীমা নির্ধারণ হয়নি। রাফা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ইসরায়েলের হিউম্যানিটেরিয়ান সিটি পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন। তারা চাইছেন ফের নিজ বাড়িতে ফিরতে ও রাফা পুনর্গঠনে কাজ করতে। এই প্রকল্প নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক তুঙ্গে। বিরোধী দলগুলো বলছে এটা এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো হতে পারে, যা গাজায় নৃশংস জাতিগত নিধন ঘটাতে পারে। যদিও নেতানিয়াহু এই প্রকল্পকে ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয় হিসেবে দাবি করেছেন। ফ্রান্সের একটি আদালত প্রথমবারের মতো গাজার ফিলিস্তিনি যারা জাতিসংঘের সুরক্ষায় নেই তাদেরকে 1951 সালের জেনেভা কনভেনশনের আওতায় শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আদালতের সিদ্ধান্তে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক অভিযানের ধরন ও গাজার দীর্ঘ সংকটের কারণে এই শরণার্থীদের আন্তর্জাতিক সুরক্ষা দেওয়া উচিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। আইসিসি জানান, ফিলিস্তিনি যুদ্ধাপরাধ তদন্তে তাদের এখতিয়ার আছে এবং ইসরায়েলের দাবি প্রত্যাখ্যানযোগ্য। ইসরায়েলি রাজনীতিতে বড় ধাক্কা দিয়ে সরকার ছাড়ার ঘোষণা দিয়েছে শাস পার্টি। তবে জোট না ছাড়ায় এখনই পতনের মুখে পড়তে হচ্ছে না নেতানিয়াহু সরকারকে। শাস পার্টি মন্ত্রীদের প্রত্যাহার করলেও সংসদে জোটকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কাবু হয়ে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের কাঁধে ভর করতে হয় বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের অপকর্মকে সায় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত তেহরান। এদিকে মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদন বলছে, 12 দিনের যুদ্ধে বিভ্রান্তিকর ড্রোন, হাইপারসনিক অস্ত্র এবং ছদ্মবেশী স্ট্রাইক ব্যবহার করে ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয় ইরান। ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের সামরিক যুদ্ধে ইরানের আত্মবিশ্বাস, সামরিক শক্তি আর জনগণের ঐক্যের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, এই যুদ্ধ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের একা লড়ার অক্ষমতা প্রমাণ করে দিয়েছে। তিনি দাবি করেন, তেহরানের একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা সামলাতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রকে আঁকড়ে ধরতে বাধ্য হয় ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন শেষ পর্যন্ত ওয়াশিংটনের কূটনীতি হস্তক্ষেপের জন্য মরিয়া হয়ে পড়ে বলে জানান খামেনি। দিন যত যাবে ততই ইসরায়েলের ক্ষয়ক্ষতি প্রকাশ পাবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো ধরনের নতুন হামলা মোকাবেলায় প্রস্তুত আছে ইরান। ইসরায়েল মধ্যপ্রাচ্যের মরণঘাতী ক্যান্সারে পরিণত হয়েছে, আর যারা তাদের অপকর্মকে সমর্থন করে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা, তাদের আমরা অপরাধী হিসেবেই দেখি। ইরান যুদ্ধ শুরু করেনি, তবে যখন আমাদের ওপর হামলা করা হয় সেই হামলার বিধ্বংসী জবাব দিয়েছি আমরা।
सीने पे सीने बशे रूबेरू बशे। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে যুদ্ধের সময় ইরান নতুন কৌশলে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিভ্রান্তিকর ড্রোন, হাইপারসনিক অস্ত্র এবং ছদ্মবেশী স্ট্রাইক ব্যবহার করে তারা ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ যত বাড়ে ইরানের আঘাত তত বেশি নিখুঁত হয়। 22 জুন ইরানের সবচেয়ে সফল হামলায় 10টি মিসাইল তেল আবিবে আঘাত হানে বলে জানায় গণমাধ্যমটি। যুদ্ধ শেষ হওয়ার পরদিনই বড়সড় রদবদল আসে ইসরায়েলি সেনাবাহিনীতে। বরখাস্ত করা হয় বিমান প্রতিরক্ষা বিভাগের প্রধানকে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন নতুন কমান্ডার। সামরিক শৃঙ্খলা রক্ষার প্রয়াস হিসেবে ইসরায়েলি বাহিনী এই পদক্ষেপ নেয় বলে জানা গেছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের বিরুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে। ইরান ইন্টারন্যাশনালে দেশটির সাবেক এক রাষ্ট্রদূত দাবি করেন, ইসলামী বিপ্লবের অবসান ঘটিয়ে ও খামেনির শাসন শেষ করে একটি নতুন যুগ শুরু এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন পেজিশকিয়ান। মালিহা সুহরওয়ার্দী। মিয়ানমারের রাখাইনের কিয়াউকফিউ এলাকায় 6 দিন ধরে সংঘর্ষ চলছে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে। এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠীটি নৌঘাটির কাছে গুরুত্বপূর্ণ সামরিক চৌকি ঘিরে ফেলেছে। দেশটির উত্তরাঞ্চলের শান রাজ্যে বিদ্রোহীদের দখলে থাকা একটি শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে জান্তা বাহিনী। এদিকে মিয়ানমারের আসন্ন নির্বাচন ঘিরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে চীন। জান্তা সমর্থিত দলগুলোকে একের পর এক আমন্ত্রণ জানাচ্ছে বেইজিং। এটিকে সামরিক সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখার পরিকল্পনারই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। মিয়ানমারের রাখাইনের কিয়াউকফিউতে জান্তা বাহিনীর একটি নৌঘাটির কাছে সামরিক চৌকি ঘিরে রেখেছে আরাকান আর্মি। সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, গেল 6 দিন ধরে সেখানে চলছে টানা সংঘর্ষ। স্থানীয়দের বরাতে সংবাদ মাধ্যমটি আরও জানায়, বিভিন্ন জায়গায় আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা বাহিনী ড্রোন হামলা চালাচ্ছে। আরাকান আর্মির হাতে এই নৌঘাটির পতন হলে জান্তার প্রতিরক্ষা ভেঙে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত রাখাইনের 17টি শহরের মধ্যে 14টির নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। এদিকে উত্তরের শান রাজ্যে কিছুটা সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে জান্তা বাহিনী। দীর্ঘ অভিযানের পর রাজ্যের একটি শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে সেনারা। এই শহরটি ম্যান্ডেলা রাশিয় মুসে বাণিজ্য পথের প্রবেশদ্বার। এর নিয়ন্ত্রণ হারানো ছিল বিদ্রোহী বাহিনীগুলোর জন্য বড় ধাক্কা। তবে বিশ্লেষকরা বলছেন, উত্তর শান থেকে পুরোপুরি বিদ্রোহী শক্তিকে হটাতে আরও বড় সামরিক অভিযানের প্রয়োজন হবে জান্তার। এদিকে মিয়ানমারের আসন্ন নির্বাচনের পেছনে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে চীন। সামরিক জান্তা সমর্থিত দলগুলোকে একের পর এক আমন্ত্রণ জানাচ্ছে বেইজিং। ইরাবতীর দাবি, ভোটে কিভাবে নিয়ন্ত্রিত গণতন্ত্র কায়েম করা যায় তা শিখিয়ে দিচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি। তবে চীনের এই প্রচেষ্টা নির্বাচনী পরিবেশের জন্য স্বাভাবিক নয়, বরং জান্তা সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার পরিকল্পনারই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বেশি ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন। বুধবার দেশটির ক্রিভি রিহ, ভিনিৎসিয়া, ওডেসা ও খার্কিভে হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত 3 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার ভেরোনেস সহ কয়েকটি শহরে অন্তত 29 জন আহত হয়েছেন। কূটনীতির মঞ্চেও চলছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র একদিকে ইউক্রেনকে অস্ত্র সহায়তার ঘোষণা দিলেও ট্রাম্প সতর্ক করেছেন মস্কোয় যেন আক্রমণ না করা হয়। এমন পরিস্থিতিতে ইউক্রেন বলছে তারা শান্তি আলোচনায় প্রস্তুত, কেবল রাশিয়ার সবুজ সংকেতের অপেক্ষা। জবাব দিয়েছে ইউক্রেনও। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভোরোনেজে ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কির সেনারা। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র। ব্রিয়ান্স্ক অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এক রাতেই তারা অর্ধ শতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। কূটনীতির ময়দানেও চলছে টানাপোড়েন। ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তার কথা এরই মধ্যে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করেছেন, জেলেনস্কি যেন মস্কো লক্ষ্য করে হামলা না চালান। এমন পরিস্থিতিতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শান্তি আলোচনার জন্য প্রস্তুত আছে কিয়েভ। তিনি বলেন, যে কোনো জায়গায় আলোচনায় বসতে রাজি ইউক্রেন। ইউক্রেন সরকারে বড় রদবদল হয়েছে। কৌশলগত কারণে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেনিস মিহাল। ভলোদিমির জেলেনস্কি তাকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন, যার দায়িত্ব হবে অস্ত্র উৎপাদন বাড়ানো। এদিকে শান্তি আলোচনায় প্রস্তুতির কথা বললেও রাশিয়া জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় মধ্যস্থতাকারী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভয়াবহ বিমান দুর্ঘটনায় এবার চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। নিজেদের তদন্ত প্রতিবেদনে বলা হয়, আকাশে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটির 2টি ইঞ্জিন। এরপরই ভয়াবহ পরিণতি। তবে প্রমাণ ছাড়াই পাইলটদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলায় নিন্দা প্রকাশ করেছে ভারতের পাইলটদের সংগঠন FIP।
গত মাসে ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিম লাইনার, প্রাণ হারান 260 জন। ভয়াবহ এই দুর্ঘটনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ধীরে ধীরে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। এবার প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, পাইলটদের ভুলের কারণেই বন্ধ হয়ে যায় বিমানের ইঞ্জিন। সংবাদ মাধ্যমটি নিজেরাই তদন্ত করে জানায়, দুর্ঘটনার ঠিক আগে ককপিটে পাইলটদের শেষ কথোপকথনে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিনে জ্বালানির প্রবাহ বন্ধ করেছিলেন বলে জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী বোয়িং 787 ড্রিমলাইনার উড্ডয়নের পরই ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালকে জিজ্ঞেস করেন কেন তিনি জ্বালানি কাট অফ সুইচ বন্ধ করলেন। তখন কুন্ডার উদ্বিগ্ন হয়ে পড়লেও ক্যাপ্টেন সুমিত শান্ত ছিলেন বলে দাবি সংবাদ মাধ্যমটির। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল কি ইচ্ছাকৃতভাবে জ্বালানি সুইচ বন্ধ করেছিলেন? ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তদন্তকারীরা এখনও নিশ্চিত নন এটি পাইলটের ইচ্ছাকৃত সিদ্ধান্ত ছিল নাকি দুর্ঘটনাবশত হয়েছে। ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AIIBর প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী বিমানটি আকাশে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি ইঞ্জিনের জ্বালানি কন্ট্রোল সুইচ বন্ধ হয়ে যায়। উড্ডয়ন থেকে বিধ্বস্ত হওয়া পর্যন্ত সময় ছিল মাত্র 32 সেকেন্ড। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ওয়াল স্ট্রিট জার্নালের নিজস্ব প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস। সংগঠনটির সভাপতি বলেন, প্রমাণ ছাড়াই পাইলটদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা এবং তাদের মনোবলে আঘাত করা একেবারেই অনুচিত। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে কোথাও বলা হয়নি পাইলটরা নিজেরা ফুয়েল সুইচ ঘুরিয়েছেন, বরং ককপিট ভয়েস রেকর্ডারেও সেটির কোনো প্রমাণ নেই বলে জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারতের আসামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন বিভাগের যৌথ বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যের গোলপাড়া জেলার পাইকান রিজার্ভ ফরেস্ট এলাকায় এই ঘটনা ঘটে। মূলত ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এর আগে গত শনিবার পাইকান রিজার্ভ ফরেস্টের প্রায় 140 হেক্টর বনভূমি থেকে দখলদারদের উচ্ছেদ করা হয়। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় শত শত ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। বাতিল হয়েছে দক্ষিণ কোরিয়ার বিদেশে শিশু দত্তক প্রথা। দীর্ঘ 70 বছরেরও বেশি সময় ধরে চলা এই প্রথার নজির বিশ্বের আর কোথাও নেই। নবজাতক মারা যাওয়ার মিথ্যা তথ্য দিয়েও গোপনে শিশুদের পশ্চিমা দেশগুলোতে হস্তান্তর করা হতো। নীরবে চলা শিশু দত্তকের বিষয়টি জানার পর ফুঁসে ওঠে স্থানীয় নাগরিকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। কোরিয়ান যুদ্ধের পর থেকে 70 বছরেরও বেশি সময় ধরে 2,50,000 শিশুকে পশ্চিমা দেশগুলোতে দত্তক দিয়েছিল দক্ষিণ কোরিয়ার কয়েকটি দত্তক সংস্থা। এ কারণে শিশু পাচারের দিক থেকে দেশটি হয়ে ওঠে বিশ্বের শীর্ষস্থান। দীর্ঘদিন ধরেই অবৈধ দত্তক, অপহরণ ও মানব পাচারের অভিযোগ করে আসছে কোরীয়রা। অবশেষে দত্তক প্রথা বাতিল করছে দেশটির সরকার। শিশুদের অধিকার ও সুরক্ষার উপর ভিত্তি করে আগামী শনিবার থেকে সরকার এই প্রক্রিয়ার প্রাথমিক দায়িত্ব নেবে। 60-এর দশকে কোরীয় যুদ্ধের কারণে দুর্বল হয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার আর্থিক অবস্থা। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপের মতো দেশগুলোতে শিশুদের জন্মহার কমে যায়। এই সময় মানবিক সহায়তার নামে এতিম শিশুদের এইসব পশ্চিমা দেশগুলোতে পাঠাতে বিশেষ প্রকল্প হাতে নেই তৎকালীন সরকার। সেদিন আমি আমার 2 বাচ্চার সঙ্গে ছিলাম। 5 জন বাচ্চা সহ তারা পাথর নিয়ে খেলছিল। আমি কিয়ং হাকে জিজ্ঞেস করলাম, তুমি কি মায়ের সাথে বাজারে যেতে চাও? সে আমার সাথে বাজারে যাবে না বলে অন্যদের সঙ্গে খেলতে লাগলো। আমি বাজার থেকে ফিরে এসে তাকে আর খুঁজে পাইনি। বাচ্চা ফিরে পেতে আমরা মামলা করেছি। তাকে খুঁজতে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি। তার নাম, পারিবারিক সকল তথ্য পরিবর্তন করার কারণে এ সময়ে এসে তাকে খুঁজে পেতে আমাদের অনেক হয়রানি হতে হয়েছে। বাবা মা বেঁচে থাকা সত্ত্বেও তারা দত্তক নেওয়া শিশুদের এতিম হিসেবে নিবন্ধিত করতেন। হাসপাতালগুলোতে নবজাতক মারা গেছে, পরিবারের কাছে এমন মিথ্যে তথ্য দিয়ে গোপনে সেই শিশু বিদেশে পাঠানো হতো দত্তক সংস্থাগুলোর মাধ্যমে। বিভিন্ন বেসরকারি সংস্থা আর এতিমখানা থেকে অর্থের বিনিময়ে শিশুদের দত্তক নেই পশ্চিমা দেশগুলোর সন্তানহীন দম্পতিরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এই পর্যায়ে দেশের খবর। নয়াপল্টনে যুব দলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। কারা এগুলো করছে? কারা ফ্যাসিবাদের পুনর্বাসনের পথটা
পুনরায় সৃজন করতে চাচ্ছে, সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি। যারা ফ্যাসিবাদের আগমন চায়, যারা বাংলাদেশে ফ্যাসিবাদের প্রত্যাবাসন চায়, পুনর্বাসন চায়, বাংলাদেশে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণ অভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারা। আজকে বাংলাদেশে লক্ষ্য করুন, প্রতিশ্রুত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে। আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রফেসর ইউনূস সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নির্বাচনের প্রস্তুতির জন্য, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ, ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন, প্রস্তুতি নেওয়ার কথা বলছেন, কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোনো যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই। আশা করব এই জাতিকে আশ্বস্ত করবেন, জনগণকে আশ্বস্ত করবেন, অতি শিগগির যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই মেসেজ আপনি নির্বাচন কমিশনে প্রদান করবেন। আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন সর্ববিশ্বতে অনুষ্ঠিত হবে এই নিরপেক্ষ সরকারের অধীনে, সেই নির্বাচন যেন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে। এটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষতায় যেন একটি জ্বলন্ত প্রমাণ হয়, সারা পৃথিবীর কাছে প্রশংসিত হয়, এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। সেজন্য আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আপনাকে সহযোগিতা করব, সহযোগিতা করতে আমরা অঙ্গীকারাবদ্ধ, এই জাতির কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা সহযোগিতা করার জন্য অঙ্গীকার করেছি, কিন্তু সরকারের পদক্ষেপ দেখে মানুষ যেন আশ্বস্ত হয় যে তারা আমাদের সহযোগিতা নিতে চায়। যেন এরকম কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে, তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়। 0.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কার দক্ষিণ উপকূলীয় অঞ্চল। ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। স্থানীয় সময় বুধবার ভোরে হোমার থেকে ইউনিমাক পাস পর্যন্ত প্রায় 700 মাইল উপকূলীয় এলাকায় এই সতর্কতা জারি করে মার্কিন আবহাওয়া কর্তৃপক্ষ। এছাড়া কোডিয়াক, ইউনালাস্কা ও কিং কোভের উপকূলীয় বাসিন্দাদের সরিয়ে নিতে বলে কর্তৃপক্ষ, যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরে সতর্কতা তুলে নেয় কর্তৃপক্ষ। এছাড়াও আলাস্কার বাইরে ওয়াশিংটন ও হাওয়াইয়ের জন্য কোনো বিপদের আশঙ্কা নেই বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেখছেন আন্তর্জাতিক সময়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টিতে একদিনে 63 জনের মৃত্যু হয়েছে। দেয়াল ধসে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস, নিউ জার্সি ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় প্রকৃতির তাণ্ডব ঠেকাতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। নিউ জার্সির সামারসেট কাউন্টিতে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতির তৈরি হয়েছে বলে জানান গভর্নর ফিল মার্ফি। নিউ জার্সির পাশাপাশি ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্য। টেক্সাসে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। নর্থ ক্যারোলাইনাতে গরম আবহাওয়ার ভেতরেই বজ্রপাত হয়। ঝড়ের প্রকোপ কমলেও পুরো সপ্তাহ জুড়েই বজ্রঝড় আর দাবদাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সপ্তাহ শেষে তাপমাত্রার সতর্কতা জারি করার পরিকল্পনা রয়েছে বলে জানায় স্থানীয় আবহাওয়া বিভাগ। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুষলধারে বৃষ্টির কারণে গেল 24 ঘন্টায় বহু মানুষের মৃত্যু হয়েছে। দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের মতে ভবন ধসের কারণে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। বাকিরা ডুবে বা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।
এদিকে দক্ষিণ কোরিয়ার ওসান শহরে প্রবল বর্ষণে ধসে পড়ে 10 মিটার উঁচু একটি সেতুর প্রতিরক্ষা প্রাচীর। সেই ধসে চাপা পড়ে একটি গাড়ি, এতে ঘটে হতাহতের ঘটনা। দুর্ঘটনার পর থেকে পুরো এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল। ধস অপসারণ ও উদ্ধার তৎপরতা চলছে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। কার্বন নিঃসরণ কমাতে বিপুল সংখ্যক পরিবেশ বান্ধব বৈদ্যুতিক বাস চালু করল চিলি। প্রাথমিকভাবে সান্তিয়াগোর রাস্তায় 3 শতাধিক বৈদ্যুতিক বাস নামিয়েছে দেশটির সরকার। কার্বন নির্গমন কমিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতেই এই পদক্ষেপ। চিলি সরকার বলছে পরিবেশ রক্ষার লড়াইয়ে এটি হবে গুরুত্বপূর্ণ এক মাইলফলক। চিলির সান্তিয়াগোয় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 308টি নতুন বৈদ্যুতিক বাস। পরিবহন খাতে কার্বন নিঃসরণ কমাতে সরকারের নবায়ন পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ। প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিচের ঘোষণা অনুযায়ী আগামী বছরের মার্চ পর্যন্ত সান্তিয়াগোর রাস্তায় দেখা যাবে মোট 1800টি বৈদ্যুতিক বাস। চিলির প্রেসিডেন্ট জানান, সান্তিয়াগো এখন চীনের বাইরে বৈদ্যুতিক বাস ব্যবহারে বিশ্বের শীর্ষ শহর। এই বাসগুলো শুধু পরিবেশ বান্ধব নয়, বরং নাগরিকদের আধুনিক স্বাচ্ছন্দ্যকর গণপরিবহন ব্যবস্থাও নিশ্চিত করবে বলে মনে করেন তিনি। বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিবেশ বান্ধব গণপরিবহনের মডেল হয়ে উঠতে চায় চিলি। 2050 সালের মধ্যে চিলিকে কার্বন নিরপেক্ষ করতে হলে পরিবহন খাত থেকে ধীরে ধীরে কার্বন নিঃসরণ কমানো অপরিহার্য। চিলি সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। তাদের মতে, দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে সান্তিয়াগো, তাই দূষণমুক্ত ও টেকসই পরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক বাসের ব্যবহারের বিকল্প ছিল না। নতুন বাসে যাতায়াতে যেমন আরাম, তেমনি পরিবেশের দূষণ কমবে। সরকারের হিসাব অনুযায়ী এই প্রকল্প থেকে উপকৃত হবেন প্রায় 58 লাখ মানুষ। এর মাধ্যমে শুধু শহরের পরিবহন ব্যবস্থায় আধুনিক হবে না, দূষণ কমিয়ে পরিবেশ সংরক্ষণে একটি টেকসই দৃষ্টান্ত তৈরি করবে চিলি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দামেস্কে ইসরায়েলি হামলা সার্বভৌমত্বের ওপর আঘাত, প্রতিরক্ষার জন্য প্রস্তুত সিরিয়া, হুঁশিয়ারি প্রেসিডেন্ট সারার। দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষার প্রত্যয়। ইরাকের পূর্বাঞ্চলে সুপারমার্কেটে ভয়াবহ আগুন, অন্তত 60 জনের মৃত্যু, আহত বহু মানুষ। কারণ জানতে তদন্তের নির্দেশ প্রাদেশিক সরকারের। এবং গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপর ফের ইসরায়েলি হামলা, একদিনে নিহত 93। যুদ্ধবিরতির আলোচনায় নেই অগ্রগতি, নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা বহাল আইসিসির। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন সময়।